বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের এই জুম প্ল্যাটফর্মে অনলাইন উন্মুক্ত পাঠশালা আমার এই আয়োজনের সাপ্তাহিক যে আয়োজন এখানে যুক্ত হয়েছেন অথবা আমার এই ভিডিওটি পরবর্তীতে ফেসবুক অথবা ইউটিউব সহ অন্যান্য মাধ্যমে শুনবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ওয়ালাইকুম শিক্ষকবৃন্দ, আসসালাম রহমতুল্লাহ আশা করি আপনারা ওয়া ভালো আছেন। আমরা আজকে যে নির্ধারিত বিষয় সেটা আমরা আগে থেকে ঘোষণা দিয়ে রাখছি, সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা। আমরা প্রথমে এই পাঠ পরিকল্পনা বিষয়ে কিছু কথাবার্তা বলবো, যে পাঠ পরিকল্পনা কি, কেন দরকার, এটার প্রয়োজনীয়তা, এ বিষয়ে কথা বলবো। এরপর আমরা একটা নমুনা পাঠ পরিকল্পনা থেকে এই সম্পর্কে বিস্তারিত ধারণা নেবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসে হচ্ছে পাঠ পরিকল্পনা। এটা হচ্ছে বাংলা পাঠ পরিকল্পনা, ইংরেজি হচ্ছে লেসন প্ল্যানিং, এরপরে বাংলায় হচ্ছে খুত্তাতুদ দার্স, এরপর টিজি বা টিচার্স গাইড, টিজি নামে অভিহিত করা হয়। তো যে নামেই অভিহিত করা হোক, এটা মূলত একই বিষয় এবং সারা পৃথিবীতে একইভাবে এটা চর্চিত হয়ে আসছে। এটা পেডাগজির একটা শব্দ, পেডাগজির একটা ভাষা। তো আমরা তো পরিকল্পনা বুঝি, তাই না? আমাদের জীবনের পরিকল্পনা আছে, আমাদের স্টাডির পরিকল্পনা আছে, আমাদের জীবনের পরিকল্পনা আছে, আমাদের পরিবারের পরিকল্পনা আছে। সবকিছু তো আসলে পরিকল্পনা ছাড়া তো কিছু হয় না। যে আমার আয় কতটুকু, ব্যয় কতটুকু, এটাই তো আসলে মূলত পরিকল্পনা। অনুরূপভাবে আমি একজন শিক্ষক। আমি ক্লাসরুমে যে আধা ঘন্টার সময়, অর্থাৎ 35, 40, 45, আশা করি আমাদের ক্লাসগুলো এর মাঝে সীমাবদ্ধ, এর চেয়ে কম বেশি মানে হতে পারে, থাকতে পারে ব্যতিক্রম। সাধারণত 35, 40, 45 এর মাঝে সীমাবদ্ধ থাকে। এই যে সময়টা আছেন, এই সময়টা আপনি শ্রেণীকক্ষে কিভাবে ব্যয় করবেন? গল্প করে কাটাবেন, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন, না কিভাবে কাটাবেন? নাকি আপনার যে লার্নিং আউটকাম আছে, নাতাইজুত তালিম আছে, সেটা অর্জন করার জন্য আপনি কিছু পদক্ষেপ নেবেন? এইটারই মূলত আসলে কিভাবে সময়টা কাটাবেন। এবং আমরা নিশ্চয়ই শ্রেণীকক্ষে যাই কোন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, যেটাকে আমরা শিখন ফল বলি। এই শিখন ফলটা কিভাবে অর্জন করা যাবে এবং আরো ফলপ্রসূ করা যাবে, এই বিষয়ের যে একটা পূর্ব পরিকল্পনা, সেইটাই মূলত হচ্ছে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা একজন মুআল্লিম, একজন শিক্ষকের জন্য একদম লাজেম একটা বিষয়, অবধারিত একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এইখানে আমাদের চরম দুর্বলতা আছে। যেহেতু আমরা শিক্ষকদের নিয়ে কাজ করি, মাদ্রাসা শিক্ষকদের নিয়ে কাজ করি, জানি না হাই স্কুল, কলেজ বা কারিগরিতে এগুলো কিভাবে চর্চিত হয় বা কতটুকু আছে। তবে মাদ্রাসার ক্ষেত্রে বলতে পারি, সেক্ষেত্রে এই আহ, চর্চাটা নাই বলতে একেবারেই নাই। অথচ একজন শিক্ষক কখনোই পাঠ পরিকল্পনা ছাড়া তিনি ক্লাসে যেতে পারেন না, একজন আদর্শ শিক্ষক। এখন পাঠ পরিকল্পনা না নিলে কি সমস্যা হয়? বা যদি একটা পরিকল্পনা থাকে, বার্ষিক যদি একটা পরিকল্পনা থাকে বা যে কোনো কিছু একটা পরিকল্পনা থাকলে আপনি কিন্তু সেই পরিকল্পনা মাফিক কিন্তু আগাইতে পারেন, হাঁটি হাঁটি পা করে আগাইতে পারেন। জি স্যার। কিন্তু যদি কোনো পরিকল্পনা না থাকেন, তখন জি কিন্তু স্যার। কি হয়ে যায়? হ জ ব র ল, কোথায় শুরু করতেছেন, কোথায় শেষ করতেছেন, কোথায় যেখানে 5 মিনিট সময় দেওয়া দরকার সেখানে 25 মিনিট দিচ্ছেন, যেখানে 25 মিনিট সময় দেওয়া দরকার সেখানে 5 মিনিট দিয়ে শেষ করতেছেন। এবং আমরা জানি যে স্যাররা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কমন শিক্ষাদান পদ্ধতি হচ্ছে যে দেখে আসিস পদ্ধতি। 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত দেখে আসিস, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পর্যন্ত দেখে আসিস। স্যার কি বুঝতে পারছি বিষয়টা? এইটা হচ্ছে আমাদের একটা জি স্যার। কমন প্র্যাকটিস। এইখান থেকে কিন্তু আমাদের অবশ্যই বের হয়ে আসা দরকার।
স্যার আমি একটু আপনার কথার সাথে একটু কথা বলতে জি জি চাচ্ছিলাম। অবশ্যই, জি অবশ্যই, জি জি শেয়ার করেন, জি। স্যার আমরা তো শেয়ারিং এন্ড কেয়ারিং স্যার। একটু আগে যে আপনি বললেন স্যার, মাদ্রাসার যে এখন যারা আমরা নতুন প্রজন্মের শিক্ষক হিসেবে এনটিআরসি যে আমরা যোগদান করছি বা নিয়োগ হয়েছি, কিন্তু স্যার এখন ইনশাল্লাহ হয়তো স্যার আপনি আপনার জায়গা থেকে বলতেছেন, কিন্তু আমাদের সাথে স্যার স্কুলের টিচাররা যারা টিচিং দিচ্ছে, বর্তমান মাদ্রাসার যে আমরা যারা আছি, ইনশাল্লাহ স্যার হেরাত থেকে আমরা একদম এগিয়ে আছি স্যার। জি আলহামদুলিল্লাহ, জি স্যার আলহামদুলিল্লাহ সংবাদ। আমি একটু কথা বলি স্যার, আমি জি একটু কথা বলি সামান্য। আচ্ছা, স্যার একটু আমি আপনার ক্লাসে আজকেই আমি প্রথম ঢুকলাম। একটু পরিচয় দিয়ে বলবেন, আমি- পরিচয়টি জি, একটু। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, মাদ্রাসাতে ইশাআতুল উলুম, ইসলামপুর গাছতলা, চাঁদপুর সদর, চাঁদপুর। জি মাশাআল্লাহ। তো স্যার আপনি যদি কিছু মনে না করেন, আপনার মোকদ্দমা কথা আমি একটু কষ্ট পেলাম। আপনি সেখানে বলছেন মাদ্রাসা শিক্ষকদের এই পরিকল্পনা একেবারেই নাই, তাই এই কথাটা আমার মনে কষ্ট হয়েছে। কারণ আমরা কিন্তু হুম। স্যার, কারণ হলে আপনার সাথে আমরা অ্যাড আছি, কিন্তু সারা দেশ থেকে আমরা অনেকগুলো টিচার কিন্তু আপনার সাথে অ্যাড আছি আজকে। তো স্যার আপনার এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন জানি না, তবে আমরা ঠিকই কষ্ট পেয়েছি আর কি, যে মাদ্রাসাকে জি, আপনি যদি নির্দিষ্ট করে কষ্ট পেয়ে থাকেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আসলে এটা বললাম যেহেতু ধরেন আবার আগামীকালও এই পাঠ পরিকল্পনা বিষয়ে ক্লাস আছে, তো সেখানে যদি আমি জরিপ করি, আমি তাহলে এই জরিপের ফলাফলটা ইনশাল্লাহ আগামীকাল আমি ঘোষণা করবো আপনাকে। ধরেন যে আমার এখানে প্রশিক্ষণার্থী আছে, আমি তো নিশ্চয়ই একটা ডাটা বা একটা তথ্যের ভিত্তিতে আমি কথাগুলো বলবো। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার খারাপ লাগছে তার মানে আপনি এটা চর্চা করেন, এই জন্য ভাই স্যার আমি আপনার পক্ষে এটা। স্যার জি বলুন স্যার। স্যার স্যার আমি স্যার আমি আপনার পক্ষ থেকে চাঁদপুরের বাইরের উত্তরটা আমি দিতেছি। চাঁদপুরের বাইরের উত্তরটা হলো, আপনার স্যারকে উল্টা না বুঝলে ভালো হবে, কারণ আমি স্যারের মাত্র ক্লাস কিছুদিন আগে নিয়ে আসছি। স্যার এই কথাটা বলছে এই জন্য ভাই, আমাদের সাথে অনেক টিচার 64 জেলার মধ্যে থেকে 45 জন টিচার স্যারের সামনে ক্লাস টিচিং নিচ্ছিল, কিন্তু তারা যে পরিকল্পনা নিয়ে টিচিংটা উপস্থাপন করছে অথবা সিমুলেশন ক্লাসগুলো নিছে, এটা ভাই হয়তো শতকরা স্যারের দৃষ্টিতে 5 থেকে 7 জনেরটা হয়েছে, কিন্তু বাকিগুলাটা হয় নাই। স্যার ওই দৃষ্টিকোণ থেকে ভাই এই কথাটা স্যার বলছে, আল হুকমু আকসারু, যেহেতু আপনি জি, একজন আরবি শুক্রান অধ্যাপক, শুক্রান। এই কথাটা মানতে না। যে আমাদের উস্তাদ, সহকারী অধ্যাপক একজন উস্তাদ যুক্ত আছেন, যদি আপনি স্যার কষ্ট মাত্র পেয়ে থাকেন কিছুদিন আসলে আগে আমাদের ক্লাসটা নিচ্ছে। কিছু কিছু কথা বলে আমাদের আত্মসমালোচনার জন্য, যাতে আসলে আমরা এগুলো প্র্যাকটিস করি। এটা আপনার জি স্যার। আপনি রিয়াক্ট করছেন, তার মানে এটা আপনার খারাপ লাগছে, অর্থাৎ আপনি এটা চর্চা করেন দেখে কিন্তু এই কথাটা আপনার মনোভূত হয়নি। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে, যেহেতু আমি এই জায়গাতে আছি, তো এখানে তো আসলে শিক্ষকদের নিয়েই কাজ করি। আমাদের এখন আল কোরআন ব্যাচ চলে 215তম। আগামীকাল একটা সেশন আছে, তো সেখানে যদি আমি যদি একটু জরিপ করি যে আসলে কয়জন পাঠ পরিকল্পনা নিয়ে যান, তো সেক্ষেত্রে যদি আমি 2-3 জন বা অথবা যদি না পাই, তাহলে সেক্ষেত্রে আমার মেসেজটা কি আসবে? হয়তোবা আপনারা অনেকেই আছেন যে এটা ফলো করেন, কিন্তু হয়তোবা আমার পর্যন্ত তথ্যটা আসতে পারেনি। তো আসলে সেটা যাই হোক, যদি মনে কষ্ট পেয়ে থাকেন সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তার মানে আপনি চর্চা করেন দেখে আপনার যে সেটা খারাপ লাগছে, এই জন্য আপনাকে সাধুবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে আর কিছু শেয়ার করা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শিরিন সুলতানা বলছিলাম গাইবান্ধা থেকে। জি অসংখ্য ধন্যবাদ। জি স্যার, হচ্ছে আমার যেটা কথা ছিল, আসলে আপনি যেটা বললেন যে হচ্ছে পাঠ পরিকল্পনা নিয়ে আসলে আমরা শ্রেণীকক্ষে যাই না। আসলে আপনাদের ওখান থেকে যে হচ্ছে আমরা সিমুলেশন ক্লাস বা পাঠ পরিকল্পনার বিষয়ে যে প্রশিক্ষণ নিয়ে আসলাম, বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় যে আসলে আমরা খুব কম করি। যেটা আমি আমার জায়গা থেকে যদি বলি, হয় অনেকেই করে, হয়তো বা দেখা যায় যে 100-র মধ্যে 5-10 বা এরকম আসে, কিন্তু সেটা আমাদের জন্য আসলে যথেষ্ট নয়। এমনও দেখা যায় আমাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যার কারণে আমাদের প্রয়োগের জায়গাও থাকে না। ব্যাপারটা হয়েছে এরকম আর কি। তারপর আমি যেটা বলতে চাইছিলাম স্যার, আজকে যে আপনার আলোচ্য বিষয় হচ্ছে পাঠ পরিকল্পনা, আমরা আসলে মূল বিষয়টার দিকে যদি ফোকাস করি, পাঠ পরিকল্পনা আসলে কি বা কাকে বলে। জি জি এই শুক্রান। যে, জি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই যে হচ্ছে সেশন বা হচ্ছে ধাপগুলো, 3টে স্টেপ, এই 3টে স্টেপের আবার কিছু করণীয় আছে, 20টা মানে হয় ইয়ে আছে, পয়েন্ট আছে স্যার। আমরা মানে আমি আমার পক্ষ থেকে বলতেছি স্যার, এই 20টা স্টেপ যদি আমরা প্রত্যেক শিক্ষকে মানে যথাযথভাবে ফলো করি স্যার,
তো মনে হয় যে আমরা আমাদের মানে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটা আমার জি জি, অসংখ্য বিশ্বাস ধন্যবাদ। হবে। যে আপনারা যারা কথা বলেছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ তাহলে যেটা বলছি যে আসলে আমাদের কমন থিওরি, যেহেতু আসলে কিছু কিছু বিষয় পার্সন টু পার্সন ভেরি করবে, অঞ্চল, স্থান, কাল, পাত্র ভেদে। আমি যেহেতু আসলে আমি নিজেও মাদ্রাসা ছাত্র, সুতরাং মাদ্রাসা সম্পর্কে তো আসলে হতে পারে যে শহরের মাদ্রাসা এবং আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, একদম গ্রামের একটা প্রতিষ্ঠানে। সুতরাং আমার প্রতিষ্ঠান, আমার অভিজ্ঞতার সাথে নিশ্চয়ই শহরের একটা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কখনোই মিলবে না। সুতরাং এই ক্ষেত্রে কিছু কিছু তথ্য আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু ভিন্ন ভিন্ন। সুতরাং সবকিছু তো আমাদের একসাথে মিলবে এটা কিন্তু কখনোই সম্ভব না। আহ, ভিন্নতা থাকতেই পারে এবং এই ভিন্নতাই হচ্ছে সৌন্দর্য। অসংখ্য ধন্যবাদ। এখন পাঠ পরিকল্পনা কি জন্য প্রয়োজন? যে আসলে আমাদের পরিকল্পনা থাকলে পরে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু সহজে পৌঁছতে পারবো, আমাদের যদি একটা পরিকল্পনা থাকে। যদি আমাদের পাঠ পরিকল্পনা থাকে তাহলে আমাদের কিন্তু আমাদের ক্লাস আছে 40 মিনিট, এই 40 মিনিট সময়ের কোথায় কতটুকু সময় ব্যয় করব সেটা আগে থেকে লেখা থাকবে এবং আমার মাইন্ড সেটআপটা আগে থেকেই সেরকম থাকবে। ধরেন আমার কুশল বিনিময়ের জন্য আছে 5 মিনিট সময়, দেখা গেলো যে 5 মিনিট সময় ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু ঘড়িতে 5 মিনিট সময় পার হয়ে গেছে। তখন কিন্তু আমার একটা তাড়া থাকবে যে এই ধাপ আমার শেষ সময়, এই ধাপের সময় শেষ, আমাকে এখন পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে না গেলে কি হবে? আমার পরবর্তী ধাপের যে কাজ আছে সেই কাজটা সঠিকভাবে আদায় করতে পারবো না। আলটিমেটলি আমি সময় মতো ক্লাসটা শেষ করতে পারবো না। এখন যেটাতে শুরু করছিলাম আর কি, এবং যেটার বিষয়ে আমাদের একজন উস্তাদ রিয়াক্ট করছে, তো এটা আসলে আমাদের কমন একটা থিওরি হচ্ছে যে দেখে আসিস, 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠার মতো দেখে আসিস, পড়ে আসিস। তো এইগুলো কেন হবে? যদি আপনার স্যার এই পদ্ধতি এখন অনেক প্রতিষ্ঠানে স্যার আছে। না, যেটা আসলে বাস্তবতাই বলছি আর কি, জি। যে আমরা হয়তো বা আহ, আহ, দেখা গেলো যে অপ্রাসঙ্গিক কোন একটা বিষয় চলে আসছে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে করতে সময় চলে গেছে। পরে যখন সময় নেই, তখন বেল পড়তেছে, তখন কি এই করতেছে? ক্লাসের কথা নেই। বলতেছে যে এইটা থেকে এটা দেখে আসিস বা অনুশীলন গুলো করে আসিস, এই প্রশ্নগুলো সলভ করে আসিস। তো এরকম কিন্তু আমরা বলতেছি। তো এইখান থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। যারা ইতিমধ্যে বিষয়টা প্র্যাকটিস করেন আপনাদেরকে সাধুবাদ, অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আসলে পরিবর্তনের তো সূচনা করতে হবে, সেই সূচনাটা আপনাদের মাধ্যমেই হোক। এবং আপনারা এখন যারা আসতেছেন এনটিএস এর মাধ্যমে, একদম কিন্তু পিএসসি তে যেভাবে ক্যাডার পোস্টে যেভাবে নিয়োগ হয় সেইভাবে কিন্তু প্রসিডিউর কিন্তু মেনটেন করে কিন্তু নতুন শিক্ষকরা আসতেছেন। সুতরাং এই জি নতুন স্যার। শিক্ষকদের মাধ্যমেই কিন্তু পরিবর্তনটা সম্ভব, যদি সেই জি নতুন শিক্ষকরা স্যার, ইনশাল্লাহ। প্রাণপণে চেষ্টা করেন। তাহলে এখন আসি, স্যারেরা পাঠ পরিকল্পনা না থাকলে কি হবে? বারবার আমি উদাহরণে এইটাই বলি, যদি এই পাঠ পরিকল্পনা আমার না থাকে তাহলে কি হবে? যে কুশল বিনিময় শুরু করে দিলেন, কুশল বিনিময় শুরু করতে সবাইকে জিজ্ঞাসা করলেন কেমন আছো সবাই, সবাই বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন শিক্ষার্থী বললো যে ভালো নাই। কি সমস্যা? বলছে যে অসুস্থ। কি অসুস্থ? পেট খারাপ। কিভাবে পেট খারাপ? গতকাল সে বিয়ে বাড়িতে বিয়ে খাইতে গেছিল। এই যে আমি এবং আমার পুরো ক্লাস, এই যে বিয়ে বাড়িতে ঢুকলাম, এরপর বিয়ে বাড়িতে কোথায় হয়েছে, কোথায় বিয়ে, পাত্র কি করে, পাত্রী কি করে, স্যার কি বুঝতে পারছি বিষয়টা? এই জি কথা স্যার। কিন্তু জি স্যার। কথা আসতে 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 দেখা গেল যে আপনি এবং আপনার পুরো ক্লাস এই যে বিয়ে বাড়িতে ঢুকলেন, যখন অর্থাৎ ঘন্টা পড়ার আগ পর্যন্ত আপনার সেই বিয়ে বাড়িতেই অবস্থান করবেন। এর কারণটা হচ্ছে কি, আপনার তো সামনে তো কোনো লক্ষ্য নাই, নির্দিষ্ট নাই যে আসলে কোথায় কত মিনিট সময় ব্যয় করবেন, এরকম তো রিটেন কোনো ডকুমেন্ট নাই। তো এইটা যখন থাকবে তখন কিন্তু আপনার ভিতরে একটা তাড়া কাজ করবে যে আমার আসলে কুশল বিনিময়ে 5 মিনিট সময়, 5 মিনিটে হইলে ভালো, না হলে এটাকে স্কিপ করে তখন কি আমরা পরের ধাপে চলে যাব। দিতে হবে। এই জন্যই আসলে পাঠ পরিকল্পনাটা আমাদের থাকা দরকার। পাঠ পরিকল্পনা না থাকলে পারে আসলে আমরা আমাদের নির্দিষ্ট আহ, লক্ষ্য কিন্তু আমরা বুঝতে পারবো না। এখন স্যার বলি এখানে আসলে, একটু জি মিষ্টি কি জি বলুন। স্যার? স্যার এখানে একটু মিষ্টি। স্যার ওই যে আপনি কৌশল বিনিময়ের মধ্যে স্যার 5 মিনিট না, আমরা প্রস্তুতির মধ্যে 5টা ধাপ আছে আবার স্যার। এই 5টা ধাপে মিলে স্যার 5 মিনিট, শুধু প্রস্তুতির মধ্যে স্যার 5 মিনিট। জি, অসংখ্য ধন্যবাদ। এটা আমরা তখন গেলে এটা জাস্ট আমি কথার কথা বলছি আর কি, অর্থাৎ জি যে স্যার। কথার কথা বলছি আর কি, যে এখানে এই এতটা সময় আছে, অর্থাৎ নির্দিষ্ট। জি, অসংখ্য ধন্যবাদ জি আপনাকে। স্যার।
তাহলে এই জন্য আসলে আমাদের পাঠ পরিকল্পনা থাকা দরকার। এবং আমরা জানি যে পাঠ পরিকল্পনার মোট তিনটা ধাপ আছে: প্রস্তুতি অংশ, উপস্থাপনা অংশ এবং মূল্যায়ন। তো একজন শিক্ষককে কিন্তু ক্লাসে যতটা সময় দিবেন তার আছে, কিন্তু ক্লাসের বাইরে উনি কিন্তু এটার প্রস্তুতি নিতে হবে। একজন শিক্ষকের জন্য একদম ওয়াজিব লাজিম হচ্ছে, অতি আবশ্যক বিষয়টা হচ্ছে তিনি অবশ্যই একটা পাঠ পরিকল্পনা তার থাকতে হবে। আজকে উনি যে বিষয়ে ক্লাস নেবেন সেই বিষয়ে একটা পাঠ পরিকল্পনা তার কাছে থাকতে হবে। প্রথম বিষয় হলো, এরপর যাবে হচ্ছে উপকরণ। আর আমরা জানি যে উপকরণ কিন্তু আমাদের শিক্ষার জন্য সহায়ক। খুবই সহজে অল্প সময় উপকরণ থাকলে পর কিন্তু সহজে আমরা বিষয়টাকে অনুধাবন করতে পারবো। এই জন্য আমরা উপকরণটাও আমরা সাথে নেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আরেকটা বিষয় আছে, শিক্ষার্থীরা কিন্তু আজকের পাঠ বিষয়ে কিন্তু অনেক বিষয় জিজ্ঞাসা করতে পারে, প্রশ্ন করতে পারে। এই জন্য আপনাকে আগে থেকে কিন্তু আপনার পাঠ সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব থেকে পড়াশোনা করে আপনাকে সেই রকম একটা ধারণা নিতে হবে, যাতে করে শিক্ষার্থীরা যদি আশেপাশের কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে যেন সহজে সে বিষয়টা উত্তর করা যায়। জি। তো স্যার, আমি তো বলতেছি এখন আপনাদের একটু অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, আপনাদের যে সকল জানা বিষয়গুলো আছে, তো আপনারাও একটু আমাদের সাথে শেয়ার করেন। জি, দু একজন শিক্ষক কি বলবেন, আপনাদের অভিজ্ঞতা বলবেন পাঠ পরিকল্পনা নিয়ে, যে আপনারা এটা করেন কিনা বা নিয়ে যান কিনা। সেই সাথে একটু জি বলে স্যার স্যার, রাখেন। করি স্যার স্যার, আমি করি ফজলুল্লাহ স্যার। বলবো স্যার। জি, স্যার আমি শুক্রান, ফজলুল্লাহ। মাশাআল্লাহ, শুক্রান শুক্রান। সেই সাথে একটু স্যার বলে রাখি স্যার। স্যার আমি 2022-এ আমার প্রতিষ্ঠানে যোগদান করি। 23-এ আমি বিএমএড শুরু করি স্যার। যেদিন থেকে কুমিল্লা চকবাজার আলিয়া মাদ্রাসার মধ্যে আমার স্টাডি সেন্টার, ওখানে স্যার আমি যেদিন থেকে বিএমএড শুরু করছি ওই দিন থেকে স্যার আমি পাঠ পরিকল্পনা নিয়ে আজকেও স্যার আমি পাঠ পরিকল্পনা নিয়ে আমি ক্লাসে করে আসছি, জি, সেশন আলহামদুলিল্লাহ, জি পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ, আপনাকে কিন্তু অসংখ্য স্যার মোবারক। আসলে স্যার অনেকে মনে করে পাঠ পরিকল্পনা যে লিখতে অনেক সময় লাগে, করতে না। স্যার একটা পাঠ পরিকল্পনার মূল যে বক্তব্যটা এটা আমি নিজে একবার বানাইলে বারবার স্যার হয়ে যায়। জি জি, সেটাই আর প্রস্তুতিটা কি। আমার কি কি থাকবে স্যার, একবার হয়ে যায় আমি কি বিষয়টা উপস্থাপন করবো, এটা আমার হয়ে যায়। দলীয় কাজ আমার কি হবে, জোড়াই কাজ কি হবে স্যার, এটা আমি নিজের থেকেই নোট ডাউন করে নিলি স্যার, এটাই পাঠ পরিকল্পনা। আর আমি হোম হোমওয়ার্ক বাড়ির কাজটা যে চিন্তনমূলক দেবো এটা একটু লিখে নিলে আমার একটা পাঠ পরিকল্পনা স্যার মোটামুটি হয়ে গেছে। আর মূল্যায়নটা স্যার এটা আমি আমার পাঠের থেকে আমি আমার শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব। আমি এটা থেকে বলবো না যে তোমাদেরকে মূল্যায়ন করছি, আমি নিজের থেকে এদেরকে প্রশ্ন ছুড়ে দিব, দিয়ে এদের থেকে আমি উত্তর নিয়ে আসতে পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আমি আবার বলে দেওয়ার চেষ্টা করবো স্যার। এভাবে মাশাআল্লাহ, স্যার শুক্রান। আমি আমার পাঠ অনুযায়ী স্যার আমি সেশন পরিচালনা করার চেষ্টা করি স্যার, জি, ইনশাল্লাহ শুক্রান স্যার। শুক্রান। আর যে স্যার, ম্যাডামে বলছে জি যে স্যার এখন ওইটা নাই যে এত বিশটা পড়ে এত বিশটা পড়ে, যারা ইমনটা করে তাহলে তারা স্যার ওই আদিকালের শিক্ষা পাঠের মধ্যে পড়ে আছে স্যার, যেটা স্যার বাস্তবে চলবে না স্যার। জি, অসংখ্য ধন্যবাদ জি স্যার জনাব আপনার। মোহাম্মদ ফাইজুল্লাহ চৌধুরী স্যারকে। আর কেউ কিছু বলবেন স্যার আপনাদের জি স্যার। অভিজ্ঞতাগুলো আপনাদের। আর সেই সাথে বলে রাখি স্যার, আপনার প্রতিষ্ঠানে যদি দুই একজন শুরু করেন তাহলে আপনাদের দেখা দেখি বাকিরাও শুরু করবে। এখন কিন্তু জি স্যার, আমি মজিবুর নিজেদেরকে। রহমান স্যার, বিভাগ থেকে বলছি। জি, শুক্রান শুক্রান ওস্তাদ মুজিবুর রহমান। জি স্যার, আমরা স্যার আমরা একসাথে বিএড করছি, ফজলুল্লাহ চৌধুরী ওনার আমি একসাথে স্যার। আমরা বিএড করার পরে ইনশাল্লাহ যেভাবে পাঠ পরিকল্পনা আমাদেরকে সিমুলেশন নিয়েছে স্যার, ওইভাবে আমরা প্রতিটা দিনই আমরা একটু আগে বইটি পড়ে যাই আজকের পাঠের বিষয়টা, এবং তাদের কিছু বই থেকে বইয়ের থেকে শিখন ফল যে জিনিসগুলো আছে এগুলা স্যার আমরা তাদেরকে আগে বলি, এবং এদেরকে মাঝে মাঝে কিছু ছোট প্রশ্ন করি, মূল্যায়ন করি। এভাবে স্যার আমরা প্রতিদিন একটু স্টাডি করে যাই, নিজে স্টাডি করে যাই, এদেরকে দেওয়ার চেষ্টা করি স্যার। জি, শুক্রান শুক্রান, মাশাআল্লাহ, শুক্রান জাযাকাল্লাহ। আসলে এটা খুব কঠিন না, মানে দুই একবার একটু চেষ্টা করলে পরে এটা একদম একদম খুব স্যার সহজ হয়ে অভ্যাস যায়। করলে হয় স্যার। জি জি। প্রথম দুই একবার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ মাসুম আক্তার, জি বলুন। জি স্যার, আমি নিজেও আগে ওইভাবে পাঠ পরিকল্পনা করে ক্লাস নিতাম না, কিন্তু ওই ট্রেনিং করে আসার পর থেকে আল্লাহর রহমতে অনেকটাই চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এগুলো চেষ্টা করবো আর কি। আসলে শতভাগ তো হবে না, কিন্তু জি আপনার যেন চেষ্টার কোনো ঘাটতি না থাকে। আমরা মাদ্রাসাকে আসলে আপনাদের মাধ্যমে কিন্তু মাদ্রাসা বা শিক্ষা সেক্টরটা কিন্তু এগিয়ে যাবে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই যে গ্যালাক্সি A23 হাত উত্তোলন করছেন, একটু বলবেন আপনার কিছু বলতে চান নাকি ভুলে হাতটা উঠছে?
গ্যালাক্সি A23 এই ডিভাইস থেকে যিনি যুক্ত আছেন, হ্যান্ড রেজ করছেন, এটা কি জি 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 স্যার জি মুস্তাফিজুর রহমান স্যার, জি চাঁদপুর থেকে। জি ওস্তাদ জি। তো স্যার যেটাকে আমি ফলো করি, আমি নিজেও বিএমটি থেকে প্রশিক্ষণ নিয়েছি। চেষ্টা করি স্যার ক্লাসগুলো খেদমত নিয়তে দেশ এবং জাতি কিছু দিয়ে যাওয়ার জন্য, জি শুক্রান। যাতে করে সেটা সাদাকা জারিয়া হয়। যে প্রথম হলো স্যার, নিজে আমি একটা পড়াশোনা করেই ক্লাসে যাওয়ার চেষ্টা করি, এটা আমার উস্তাদের একটা নসিহতের অংশ, যে কখনো যেন আমি মোতালাত না করে সে ঢুকে আগে সালাম বিনিময় খোঁজ খবর নেই। তানজিমুল ফসল যদি শ্রেণীবিন্যাস করি, যেমন ওয়াজিবাতুল মানজিলিয়া গত ক্লাসের বাড়ি কাজ জমাকরণ এটা করি। আল ইখতিবার নাইল মালুমাত সাবেকা গত ক্লাসে প্রশ্নগুলো জিজ্ঞাসা করি। আর তাসরিক নতুন পাঠ সম্পর্কে আমি তাদেরকে যতদূর সম্ভব অডিও শোনা সেটা করি। ব্ল্যাকবোর্ডে প্রস্তুত করি সেটা। আল এলান আনিদ দারসিল জাদিদ নতুন পাঠ্য বিবরণ উপস্থাপন করি। কিতাবত দর্স বিষয়টি বোর্ডে আমি লিখি। আল কেরাত জাহারিয়া সরবে সেটা পাঠ করি। তারপরে স্যার আমি জিক্রুল মানিল কালেমার অর্থ সেটা আমি উল্লেখ করি। আমালুল ইনফিরাদি একক কাজ করতে দেই। আল আমরুল সানাই জোড়া জোড়া কাজ দেই। আল আমালুল জামাই দলগত কাজ করি। আল মুহাদাসা বা বিষয় নিয়ে আলোচনা করি। এভাবে স্যার চেষ্টা করি ক্লাসটা আলাদা আলাদা সময় নিয়ে সেভাবে বিন্যস্ত করার জন্য। এটা একটা আউটপুট আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছি। আশা করছি স্যার ইনশাআল্লাহ আমরা যদি ধারা সকলে অব্যাহত রাখি, তাহলে এটা একটা শুধু আমাদের পেশা নয়, এটা ইবাদত হিসাবে আমাদের গণ্য হবে। জি জি মাশাআল্লাহ। আমাদের ওস্তাদ সবাই চলে গেছেন, বড় ওস্তাদের, আমরা আছি ছোট মানুষ, যাতে আমরা কিছু এই জাতির জন্য রেখে যেতে পারি, যারা আমাদের পরবর্তী আমাদের জন্য সাদকা জারিয়া হয়। এটা হিসেবে আমাদেরকে খেদমতটা নেওয়া উচিত। আর যদি মনে করি আমি ক্লাস শেষ আমি চলে যাব, তাহলে আসলে স্যার আসলে কিছু দেওয়া হলো না। জি স্যার, জি শুক্রান। শুক্রান শুক্রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আপনি এটাকে সম্পূর্ণ ফলো করেন। আসলে কিছু নিবেদিত প্রাণ আছে, এই নিবেদিত প্রাণদের জন্যই কিন্তু আসলে আমাদের আগায় যাবে। আসলে শিক্ষকতা কিন্তু শুধু যে চাকরি করলাম বা একটা বেতন পাচ্ছি তা কিন্তু নয়। উস্তাদ যে কথাটা সবচেয়ে বড় কথা সেটা কিন্তু সদকায়ে জারিয়া, এবং আমরা সবাই জানি। জি স্যার। আমরা কিন্তু মূলত আসলে সেই উদ্দেশ্যে কিন্তু করব, এবং আমাদের এখলাসের সাথে, এখলাসের সাথে আমরা এটাকে করবো, অর্থাৎ ইবাদত হিসেবেই নেব। শুধু আমি যে চাকরি করতেছি এর বিনিময়ে বেতন পাচ্ছি, এর বাইরেও কিন্তু অন্য একটা বিষয় আছে, ইসলামের খেদমত, দিন ইসলামের খেদমত। তো উস্তাদকে অসংখ্য মোবারকবাদ যে উস্তাদ এটা ফলো করেন। আসলে জি এটা হচ্ছে প্রতিষ্ঠান ভেদে নির্ভর করে আর কি। জি অর্থাৎ স্যার, আরেকটা কথা স্যার, যারা বিএড করছে আর ট্রেনিং করে আসছে তারা কখনো স্যার ক্লাস ফাঁকি দিবে না, এবং তার একটা স্টুডেন্টকে দেওয়ার জন্য তার মন মানসিকতা তৈরি হয় স্যার। যে এটা আসলে আমাদের শিক্ষক হিসেবে কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। আসলে জি আমার স্যার, এটাই। শিক্ষার্থীকে যদি আমার ক্লাসে যদি তার বিষয়টাকে যদি আমি ভালোভাবে স্যার এর বুঝতে পারি। ধারণা সম্পূর্ণ থাকতে পারে স্যার। শুনেন, যারা বিএড না করছে, যারা না করছে, তারাও কি একবারে বেহুদা ভাবে স্যার ক্লাস জি জি, করে না? না, আমরা যদি যারা যারা শিক্ষার্থীরা ম্যাডাম কিছু যারা বুঝবে লেকচারিং না, আছে। পাবে না, শিক্ষার্থীরা কিছু জানতে পারবে না, এই নিয়ে ক্লাস করে না। ওদের মন মানসিকতা থাকে শিক্ষার্থীকে দেওয়ার জন্য। আর আমার মনে হয় এটা তাদবিক হতে পারে মিন হুসনুল ধর্ম মিন হুসনুল ইবাদা, সেই হিসাবে বললাম স্যার। আমার মনে হয় বিষয়টা শুক্রান শুক্রান। একটু বলে স্যাররা, স্যার উস্তাদ মুজিবুর রহমান যেটা বলছেন আর কি, একটা ম্যাডাম স্যার আপনার। এখানে একটু কথা বলি স্যার। স্যার আমরা প্রশিক্ষণে দেখছি স্যার। স্যার স্যার আমি একটু কথা বলি স্যার। ওই জি যে স্যার জি ম্যাডামে যে কথা বললো স্যার, আমরা স্যার প্রশিক্ষণে দেখছি স্যার। সেমরুদিন ক্লাস তো স্যার সবাই নিছে। আপনি যে আপনার জায়গা থেকে বলার পরে ছাত্রের ভাই যে একটু রাগ হয়েছে আপনার প্রতি, কিন্তু স্যার আপনি তো আমরা তো দেখছি যে কেডা কিভাবে সেশনটা পরিচালনা করছে, কিভাবে পরিচালনা করা দরকার ছিল স্যার। কিন্তু ওই জায়গা থেকে আপনি বলছেন। আর এই বিএমএড এবং একজন স্যার পূর্ণ শিক্ষক, এটা আপনিও বলছিলেন গত সপ্তাহে, আমার স্যার পাক্কা মনে আছে। বিএড এবং বিএমএড ছাড়া কোনো একজন শিক্ষক বর্তমানে শিক্ষা পাঠদান দেওয়ার স্কিল তার পরিবর্তন যোগ্যতা হবে না, প্রমাণিত স্কিল হয়নি। স্কিল পরিবর্তন হলে মামু এটা লাগবে। যে এখানে একটু বলি স্যাররা, আসলে আমরা বলি আসলে ডিগ্রি দিয়ে যে পৃথিবীতে সবকিছু হয় তা কিন্তু না। দেখা গেলো যে উনি হয়তো উনি বিএড বিএমএড করেন নাই, কিন্তু উনি নিজ চেষ্টায় এগুলো যে কারো কাছে জেনে নিয়েছেন, কারো কাছে শিখছেন। জি সুতরাং আমরা জেনারেলাইজ না করি আর কি, তো এটা আসলে আর যারা ক্লাস নিতে যায় তারা অবশ্যই একটু প্রস্তুতি নিয়েই যায় জি আগের জি জি থেকে। জি শুক্রান। অর্থাৎ আমরা
ছিল স্যার, চেষ্টা ছোট্ট করি। একটু প্রশ্ন হলো স্যার, একটু আসসালামু ছোট আলাইকুম। প্রশ্ন হলো, একটু মনে না করেন। তো জি সেটা উস্তাদ, জি হলো, উস্তাদ, জি বলুন। আপনি যদি অত্যন্ত 10 মিনিট যদি আপনি শেষ করে পেলেন স্যার, তাহলে একবারে আলোচনা শেষে যদি আমাদের কোনো সংযোজন থাকে তাহলে স্যার আমরা দিতে পারি, তাহলে আমাদের ক্লাসটা আরো প্রাণবন্ত হয় ওস্তাদ। জি শুক্রান। সেই সাথে উস্তাদ আমরা বলি, আসলে আমাদের মূলত আসলে আমরা তো অ্যালার্ট লার্নিং, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এখানে কিন্তু ধরেন যে যে কয়েকজন যুক্ত আছে, আমরা কিন্তু এক একটা অঞ্চল, এক একটা, কেউ গ্রাম থেকে, কেউ শহর থেকে, কেউ বড় প্রতিষ্ঠান থেকে, কেউ ছোট প্রতিষ্ঠান থেকে। সুতরাং এটা কিন্তু একটা আসলে এই যে মাশাআল্লাহ বা মতামত ভিত্তিতে, তো এটা কিন্তু আমরা প্রশিক্ষণে বরাবর বলে থাকি যে আসলে অ্যাডাল্ট লার্নিং এ আমরা কেউ কাউকে শেখাই না, আমরা আমাদের অভিজ্ঞতাগুলোকে শুধু শেয়ার করি। শেয়ার করি, শেয়ার জি করি। শুক্রান। এই জন্য যেহেতু ওনারা বলতেছেন, আমরা ওনাদের কথাগুলো শুনতেছি। আসলে শিক্ষা তো একটা পারস্পরিক মিথস্ক্রিয়া। অথবা আমি তো ছোট মানুষ, আমার দেখা গেলো যে আমি আমার বয়স যতদিন, অথবা আপনাদের অনেকেই আছেন যে আমাদের আপনাদের টিচিং বয়সে এতদিন। সুতরাং আপনাদের কাছে শেখার কিছু আছে বা আমাদের কাছে শেখার আছে, তো আমরা একে অপরের কাছ থেকে শিখবো। এবং বারবার আমি প্রশিক্ষণে যে কথা বলে থাকবি যে এই শিক্ষাদান বা এই প্রশিক্ষণটা হচ্ছে তাবলিগ থিওরি। তাবলিগের যে কাজটা হয় কি, যে আমি যা, তাবলিগের মূল মন্ত্র হচ্ছে আমি যা জানি তা অন্যকে জানাবো, এবং যেটা জানি না তা অন্যের কাছ থেকে শিখেন। এই জন্য আমরা তাবলীগও ভালো হয়। সবার মতামত হ্যাঁ। শুনতেছি যে আসলে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এক একজন এক একটা পরিবেশ থেকে আসছে, এক এক রকম প্রতিষ্ঠান থেকে আসছে। সুতরাং সবার মতামত শুনলে আমাদের কিছু একটা একটু হলেও ফায়দা হবে, এই জন্য আমরা আলোচনা শুনছি। এবং সেই সাথে সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা তাহলে এখন আমরা মনে হয় পাঠ পরিচালনার বিষয়ে আমরা সামনে আগাই। অর্থাৎ আমরা আসলে বাস্তবতাটা শুনতে চাচ্ছিলাম যে আসলে এটা কতদূর কতটা ফলপ্রসূ হয়। তো আমরা আসলে সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ, আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা পাঠ পরিকল্পনা নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করার জন্য, যাতে করে আমাদের যেই উদ্দেশ্যে আমরা ক্লাসে যাচ্ছি সেটা যেন ফলপ্রসূ হয়। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এখন একটা স্লাইড শেয়ার করতেছি। আসলে আমি এটা বাংলা থেকে নিয়ে আসছি, যেহেতু এখানে আমাদের অনেক শিক্ষক আছেন, জেনারেল শিক্ষক আছেন। এই জন্য সবার সুবিধার্থে আমি একটা বাংলা পাঠ পরিকল্পনা নিয়ে আসছি। মূলত বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, এটা হচ্ছে পেডাগজি। তো পেডাগজি হচ্ছে শিক্ষাদান সম্পর্কিত যে বিজ্ঞান বা বিদ্যা, সেটা হচ্ছে পেডাগজি। তো আসলে পেডাগজি ভাষা যাই হোক, বিষয় একই। তো পাঠ পরিকল্পনা সারা পৃথিবীতে যে ভাষাতেই হোক, এটার একটা কমন একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা বা সেই বেসিকটা ঠিক থাকে। তো এখানে কি আছে, মোট কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হচ্ছে পিপিই, সেটা যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রেজেন্টেশন। প্রথম হচ্ছে প্রিপারেশন, প্রেজেন্টেশন, ইভ্যালুয়েশন। হুম। প্রথম কাজটা হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি। একজন শিক্ষক ওনার পাঠ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিতভাবে প্রস্তুতি নেবেন। এই প্রস্তুতিকে আবার আমরা মোটা দাগে 2টা অংশ ভাগ করতে পারি। একটা হচ্ছে শ্রেণীকক্ষে ঢোকার পূর্বে, আর একটা হচ্ছে শ্রেণীকক্ষে ঢোকার পরে। এই পুরোটা অংশ মিলে হচ্ছে প্রস্তুতি অংশ। এই প্রস্তুতি অংশে আছে যে আগে উনি পাঠ পরিকল্পনা তৈরি করবেন, এটাও একটা প্রস্তুতির অংশ। এরপর হচ্ছে উপকরণ। এই ক্ষেত্রেও আমাদের খুবই সংকট আছে, অর্থাৎ উপকরণটা আমরা খুবই কম ব্যবহার করি, ব্যবহার একদমই হয় না। তো আমরা যদি অ্যাটলিস্ট কিছু না পাই, একটা পোস্টার পেপার, সেখানে কিছু চিত্র, ছক বা যেই পার্টগুলো পড়াবেন সেটাকে আমরা যদি ছক আকারে যে সামনে বোর্ডে উপস্থাপন করি, তাহলে কিন্তু অতি সহজে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। এবং শেষে আরো একটা বিষয় বলি, স্যাররা আমরা জানি যে মাঝখানে কিছুদিন কিন্তু আসছিল যে নতুন কারিকুলাম। আমাদের এ যাবৎ বাংলাদেশে এ যাবৎকালে যত রকমের কারিকুলাম আসছে, তো কোনো কারিকুলামে কিন্তু পাঠ পরিকল্পনা ছিল না। এটা শিক্ষককে নিজে তৈরি করার জন্য বলা হতো, যে শিক্ষক নিজে করবেন। কিন্তু নতুন যে কারিকুলাম আসছিল, সেই নতুন কারিকুলামে কিন্তু আমরা কি দেখতে পাইছি, যে একটা করে বই আসছে, সেই বইয়ের সাথে কিন্তু টিচার্স গাইড, শিক্ষকের একটা বই আসছে। তো যেহেতু আসলে শিক্ষাবিদরা দেখছে বা সরকার দেখছে যে আসলে শিক্ষকরা নিজেরা নিজ থেকে পাঠ পরিকল্পনা তৈরি করেন না, এই জন্য যারা শিক্ষাবিদ আছে তাদেরকে নিয়ে যেই যেই বিষয়গুলো আছে, সেই সেই বিষয়গুলোর পাঠ পরিকল্পনা, অর্থাৎ একই সাথে একটা বই, ধরলাম যে বাংলা একটা বই পাবলিশ করা হয়েছে, একই সাথে সেই বইয়ের টিজি, টিচার্স গাইড, অর্থাৎ শিক্ষক সহায়িকা, শিক্ষক কিভাবে তার পাঠটা নেবেন, সেই বইটাও কিন্তু আসছিল। তো মাঝখানে যেহেতু এটা বাদ হয়ে গেছে, তো স্যাররা নতুন কারিকুলাম সে নিয়ে তারপর অনেক কথা আছে। তো নতুন আসলে একটা কথা আমরা মনে রাখি যে পৃথিবীতে শতভাগ বলতে কিছু নেই, সবকিছু যে একদম সম্পূর্ণ খারাপ তাও না, সম্পূর্ণ ভালো তাও না।
কিছু প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক থাকে, কিছু মন্দ দিক থাকে। তো নতুন কারিকুলামে যেইটা ভালো দিক ছিল সেটা হচ্ছে মূল্যায়নের বিষয়টা। অর্থাৎ স্যাররা অবশ্যই কিন্তু আমাদের মূল্যায়নে পরিবর্তন আনতে হবে। আমাদের এখন সকল ধরনের মূল্যায়ন কিন্তু কি কেন্দ্রিক? খাতা কলম কেন্দ্রিক। তো খাতা কলমের মাধ্যমে কিন্তু সকল ধরনের মূল্যায়ন কিন্তু সম্ভব না। এখন কোরআন তেলাওয়াত সহি নাই আমাদের, একটা অন্যতম একটা আমাদের আলিয়ার মাদ্রাসার বিরুদ্ধে একটা অন্যতম একটা অভিযোগ যে আসলে আহ, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না দাখিল পাস করা বা আলিম পাস করার পরে। তো এখানে কিন্তু আমাদের কোরআন তিলাওয়াতের উপরে কিন্তু সরাসরি কোনো মার্কস বা সরাসরি কোনো ব্যবস্থা নেই। কারণ আমরা যে প্রশিক্ষণ, আমরা যে মূল্যায়ন বা পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষাটা কিন্তু হচ্ছে খাতা কলম। তো খাতা কলমে যে পরীক্ষা দিচ্ছি, খাতা কলমে তো একজন শিক্ষার্থী সহিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন কি পারেন না, সেটা কি যাচাই করার কোন সুবিধা সুযোগ আছে স্যারেরা? না স্যার, না। কিছু কিছু বিষয় আছে, এই জন্য আসলে আমাদের মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু বিষয় আছে সেগুলো পরিবর্তন আনতে হবে। যেমন বারবার আমরা কিন্তু একই কথা বলি। আহ, যেমন ইংরেজিতে একটা ছিল, বা এখনো সিলেবাস আছে ইমেল রাইটিং। তো ইমেল রাইটিং হুবহু লেখা থাকে যে ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট বডি। একজন শিক্ষার্থী কি করে, এইটা হুবহু মুখস্থ করে এটা খাতায় লিখে দেয়, সে 10-এ 10 পায়। কিন্তু বাস্তবে সে একটা ইমেল পাঠাতে পারে না। অথচ ইমেল রাইটিং এর মূল উদ্দেশ্য ছিল যে তাকে একটা কম্পিউটার দেবো, একটা ইমেল অ্যাড্রেস দেবো, যে এই আইডিতে তুমি একটা ইমেল পাঠাও। কিন্তু তা না করে সেটা কিন্তু আমরা কি করতেছি, মূল্যায়নটা করতেছি খাতা কলমে। কিন্তু বাস্তবে কিন্তু সে শুধু খাতা কলমে মার্কস পাচ্ছে, কিন্তু বাস্তবে এটা কিছু করতে পারতেছে না। মানে অনুরূপভাবে যেটা আমরা বারবার বলে থাকি যে সাইকেল চালানোর বিষয়, একজন শিক্ষার্থী সাইকেল চালানো নিয়ে মনে করেন যে 20 পৃষ্ঠা লিখলো। সাইকেল কোথায় উৎপাদন হয়, কিভাবে তৈরি করা হয়, সাইকেলের রং কি, কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, দাম কেমন, কোন পার্টসের নাম কি, এটা না সে 10-20 পৃষ্ঠা লিখে ফেললো। তো এর দ্বারা কি আমরা প্রমাণ করতে পারবো যে সে সাইকেল চালাতে পারে? তার একটু না রেসপন্স। স্যার, তাই না। কিছু 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 বিষয় আছে যে সেটা দ্বারা কিন্তু আসলে কখনোই প্রমাণ করা সম্ভব না যে সে সাইকেল চালাতে পারে। এই জন্য মূল্যায়নে অবশ্যই আমাদের পরিবর্তন দরকার। আমরা এই জন্য স্যারা আমরা জানি যে নতুন আরেকটা কারিকুলাম আসতেছে, 2027 সালের দিকে কারিকুলামটা আসবে, যেখানে কিছু কিছু পরিবর্তন আসবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা স্যার একটা কমন ফরম্যাট দেখি, যেহেতু এখানে আসলে বিভিন্ন ধরনের লোক, অর্থাৎ আরবি বা জেনারেল অনেকেই যুক্ত আছেন, এই জন্য আরবিতে না এনে এটাকে আমরা জাস্ট বাংলাতেই নিয়ে আসছি। তো যে ফরম্যাটে নিয়ে আসি এটা আসলে অর্থাৎ বেসিক জিনিসটা একটা হচ্ছে প্রিপারেশন, প্রেজেন্টেশন, ইভ্যালুয়েশন। প্রস্তুতি, উপস্থাপন, মূল্যায়ন, এই তিনটা অংশে বিভক্ত করা যায়। আমরা সেটা নিয়ে একটু বেসিক ধারণাটা নেওয়া আমার চেষ্টা করি। তাহলে এখানে দেখি যে বাংলা বাংলা বিষয়, যেহেতু বাংলা আমরা সবাই সবাই বুঝি, এই জন্য বাংলা বিষয় নিয়ে আসছি। প্রথম হচ্ছে বিদ্যালয়ের নাম, প্রতিষ্ঠানের নাম। এখানে কিছু অংশ আছে শিক্ষকের কিছু তথ্য, শিক্ষকের নাম অর্থাৎ শিক্ষকের সম্পর্কে। আর এই পাশে আছে হচ্ছে কোন শ্রেণী, কোন বিষয়, সাধারণ পাঠ, বিশেষ পাঠ, সময়, তারিখ, এখানে বিস্তারিত আছে। অর্থাৎ এই পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা থাকবে আর কি। এখানে যারা এক একজন এক এক ভাষা লেখে, এটা হচ্ছে শিখন ফল। এখানে আধরণিক উদ্দেশ্য লেখা আছে। এক এক যে এটা বইটা অনেক পুরাতন বই থেকে সংগ্রহ করছি। আমাদের ম্যানুয়াল, অর্থাৎ আমার কাছে যে ম্যানুয়ালটা আছে সেটা আরবিতে আছে। এই মুহূর্তে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আমাদের ইবতদায়ী স্তরের একটা বই আর কি। এখানে হুবহু আরবিতে আছে, সেজন্য আরবিতে না নিয়ে একটা বই থেকে আমি এটা বাংলাতে নিয়ে আসছি। তাহলে হচ্ছে শিখন ফল। শিখন ফল কিন্তু শিক্ষক ঘোষণা করবেন যে আসলে আজকের ক্লাস করলে পারে শিক্ষার্থীরা কোন বিষয়ে জানতে পারবে, কি কি বিষয় জানতে পারবে, এই বিষয়ে যে একটা আলোচনা বা সেটা হচ্ছে শিখন ফল। এতে করে কি হবে স্যাররা, এতে করে কিন্তু শিক্ষার্থীরা আকৃষ্ট হবে। অর্থাৎ আপনি বলে দিন যে আজকে ক্লাস করলে পারে তোমরা আহ, নিজ হাতে লিখতে পারবে, বা বা এটা সম্পর্কে যে কি সুবিধা আছে সেটা আগে থেকে ঘোষণা করলেন। তাহলে ঘোষণা করলে কিন্তু শিক্ষার্থীরা কি হবে, আগ্রহী হবে, মনোযোগী হবে। এটার একটা উত্তম উদাহরণ স্যাররা আমরা জানি জানি যে হাটে বাজারে কিন্তু হকাররা থাকে। এটা কিন্তু স্যাররা হকারদের একটা অন্যতম একটা গুণ, যে এত ব্যস্ততম জায়গাতেও তারা এতগুলো লোককে কিন্তু জড়ো করে রাখে। কিভাবে জড়ো করে রাখে, যে এই ডিব্বার ভিতরে একটা সাপ আছে, বা এখানে এই জিনিস আছে, এই জিনিস আছে, এটা কোনো কিছু একটা দেখিয়ে কিন্তু কি করে আকর্ষণ করে রাখে। এবং দর্শকরা কিন্তু মূলত হকারের কথা শোনার জন্য না, মূলত ওইখানে ওই ডিব্বার ভিতরে কি আছে সেটা দেখার জন্য কিন্তু এতটা সময় ওয়েট করে।
তো এইটাও কিন্তু বিষয়টা এরকম, অর্থাৎ আমরা আমাদের শিক্ষার্থীদের কিন্তু কি করবো, আকৃষ্ট করবো, মনোযোগী করবো, যেন শিক্ষার্থীরা আমাদের এই আজকের পাঠে মনোযোগী হয়। এবং আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কোন কোন বিষয় জানতে পারবে সেই সকল বিষয় সম্পর্কে আমরা একটু তাদেরকে ধারণা দেবো। তো এটা হচ্ছে যে আহ শহীদ স্মরণে একটা কবিতা ছিল, সেই কবিতার প্রথম স্তবক। তাহলে আমরা এটা থেকে আমরা জাস্ট জানি যে এখানে আরেকটা বলি স্যাররা, এখানে দেখেন কয়টা আছে, শিখন ফল কয়টা থাকবে, 1 2 3 4 5। তো শিখন ফলের সাথে কিন্তু আমাদের উপস্থাপনের একটা সম্পর্ক আছে। আমাদের শিখন ফল যতগুলো থাকবে, আমাদের উপস্থানে ততগুলো অ্যাক্টিভিটিস থাকবে, টাস্ক টাস্ক থাকবে। তো এটা হচ্ছে সাধারণত নিয়ম। আমাদের ম্যানুয়াল যেগুলো আছে, আমাদের ম্যানুয়াল গুলো মূলত এইভাবেই লেখা যে যতগুলো শিখন ফল থাকবে ততগুলোই মূলত অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রতিটা শিখন ফলের জন্য আলাদা আলাদা অ্যাক্টিভিটিস থাকবে। সেটা 4 মিনিট 5 মিনিট 2 মিনিট যতটুকু সময় হোক। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কবি মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচিতি উল্লেখ করতে পারবে, কবিতাটির নির্বাচিত অংশ আদর্শ রূপে আবৃত্তি করতে পারবে, দুর্বোধ্য শব্দগুলোর অর্থ বলতে ও বাক্য প্রয়োগ প্রয়োগ দেখাতে পারবে, কবিতায় বর্ণিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিবরণ উল্লেখ করতে পারবে, কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। তো এখানে শিখন ফলটাকে মোটাকে 5 পর্বে ভাগ করা হয়েছে। এখন আমরা এরপরে যাই, আমাদের কিন্তু এখন প্রস্তুতি অংশ। তাহলে প্রস্তুতির একটা অংশ কিন্তু থাকে শ্রেণীকক্ষের বাইরে। তো সেটার ভিতর কি কি আছে, পাঠ পরিকল্পনা তৈরি করা, নিজে নিজেকে আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে নিজের দক্ষতা অর্জন করা, অর্থাৎ একটু গভীর জ্ঞান অর্জন করা। এরপর হচ্ছে শ্রেণী উপকরণ, আগে থেকে ডিসিশন করা যে আসলে কি কি উপকরণ ব্যবহার করব, সেগুলো বিষয়ে আগে থেকে একটু চিন্তা ভাবনা করা। তাহলে আহ এখন দেখি আমরা ধাপ খুত্তাতুন, অর্থাৎ খুতাতুনের বহুবচন খুত্তাতুন, বা ধাপ সমূহ, সেই ধাপ সমূহগুলো আমরা দেখি। তো এটা আমরা বিভিন্ন ফরম্যাটে দেখবো। এটা নিয়েছি আসলে, এটাতে কিছু আছে যে এখানে কাজ ও সময়, এখানে কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়েছে দেখেন। প্রথম হচ্ছে ধাপ, এরপর হচ্ছে কাজ, কি কাজ করব, সময় কতটুকু, এরপর শিক্ষক কি কাজ করবেন সেটা লেখা আছে, শিক্ষার্থীরা কি কাজ করবেন সেটা বলা আছে। এরপর আমি উপকরণ, আসলে এই ধাপে এই কাজে কোন উপকরণ ব্যবহার করব সেটা কিন্তু আমরা চাইলে এটা আমরা আগে কি করে আগে থেকে চিন্তা ভাবনা করে আগে থেকে ঠিক করে রাখতে পারি। তাহলে কি হবে, টু দা পয়েন্টের জিনিসটা আপনার মনে থাকবে। এবং কোনো কোনো জায়গায় কিন্তু আরো একটা ধাপ আসে, অর্থাৎ এই যে আহ, কাজ, সময়, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, উপকরণ, এখানে কিন্তু আরো অনেক জায়গায় দেখেছি যে এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে যে পদ্ধতি ও কৌশল, যে এই ধাপের জন্য আপনি কোন পদ্ধতি এবং কোন কৌশল ব্যবহার করবেন। কারণ এক একটা কাজের জন্য তো এক এক রকম পদ্ধতি এবং কৌশল। তাহলে যাই, প্রথমে হচ্ছে কি শুভেচ্ছা বিনিময়, 1 মিনিট। শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করব, শিক্ষার্থীরাও শুভেচ্ছা বিনিময় করবে। এখানে শিক্ষকের কাজ কি, শিক্ষার্থীর কাজ কি, বিষয়টা উল্লেখ করা আছে। এরপর হচ্ছে প্রস্তুতি ও পর্ব চলছে, বাড়ির কাজ আদায়, 2 মিনিট। এটা ছাড়া এখানে 45 মিনিটের একটা ক্লাসের নমুনা দেওয়া আছে, তো আমরা সেই হিসাবে আর কি এটা করতেছি। তাহলে এরপর হচ্ছে কি বাড়ির কাজ আদায়, 2 মিনিট সময় থাকবে। শ্রেণী নেতার সাহায্যে বাড়ির কাজ আদায় করব, এটা কে করবে, শিক্ষক করবে। এখানে বলা আছে যদি থাকে, কারণ এটা যদি বছরের প্রথম ক্লাস হয় তাহলে তো আপনার কোনো এই থাকবে না, আগের তো বাড়ির কাজ থাকবে না, সেক্ষেত্রে তো বাড়ির কাজের বিষয় আসবে না এখানে, এই জন্য ব্র্যাকেটে দেওয়া আছে যদি থাকে। এবার শিক্ষার্থীরা কি করবেন, শিক্ষার্থীরা সহযোগিতা করবেন, তাদের কাজগুলো জমা করে সহযোগিতা করবেন। এই যে ক্লাস চলে এদের, অনলাইনে ক্লাস করে। এরপর হচ্ছে যে মনোযোগ আকর্ষণ ও পাঠ ঘোষণা, স্যার এই যে এটাকে অনলাইন ক্লাস করে মনোযোগ আমরা আকর্ষণও বলা হয়, এবং কোথাও কোথাও ব্রেন স্টর্মিং, কি দিয়ে ঢুকেন? যেটাই বলি না কেন আসলে, তো একটু বলি যে মনোযোগ আকর্ষণ পাঠ ঘোষণা। এখানে সময় আছে 3 মিনিট। মুক্তিযোদ্ধার ছবি দেখিয়ে ছবির বিষয়বস্তুর উপর নিম্নরূপ প্রশ্ন করব, এইটাই স্যার হচ্ছে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিংটা কি, আজকের যে, এবং সে সাথে যে পূর্বজ্ঞান যাচাই,
এখানে কিন্তু এই বিষয়টা আসলে কোথাও এটা আলাদাভাবে লেখে, কোথাও হয়তো বা এখানে একইভাবে লিখেছে। পূর্বজ্ঞান যাচাই বলতে আসলে শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু জানে, কতটুকু আগে থেকে জানে, সেই বিষয়টা একটু আমরা যাচাই করব। এবং পূর্বজ্ঞানের যে সকল প্রশ্ন করব, শিক্ষার্থীরা যে এটা জানবে এমন এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। শিক্ষার্থীরা নাও জানতে পারে, কিন্তু শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলে পারে তখন কি হবে, তারা মনোযোগী হবে, এই বিষয়টা সম্পর্কে তারা একটু হলে কিন্তু চিন্তা ভাবনা করবে। ধরুন যে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আসলে বজ্রপাত কিভাবে হয়, আপনারা কিন্তু এখন সবাই যদি মনোযোগী থাকেন, আমার ক্লাসে মনোযোগী থাকেন, তাহলে সবাই কিন্তু চলে গেছেন আসলেই তো বজ্রপাতটা কিভাবে হয় আপনারা কিন্তু একটু হলেও চিন্তা ভাবনা করতেছেন। স্যার কি বুঝতে পারছে বিষয়টা? জি স্যার, জি। তাহলে এই যে শব্দটা বললাম যে বজ্রপাত কিভাবে হয়, আপনারা কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড জন্য হলে কিন্তু আপনারা চলে গেছেন সেই বজ্রপাতের জায়গায়, যে আসলে এই বজ্রপাতটা কিভাবে হয়ে থাকে। কে কে বলবেন স্যার বজ্রপাতটা কিভাবে থাকে? জি স্যার, আকাশ থেকে বজ্রপাত হয় স্যার। জি, সেটা কিভাবে আসসালামু হয়? আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মেঘে ঘর্ষণের সারা হয়ে থাকে বজ্রপাতটা। জি স্যার, কি হয়ে থাকে? মেঘে মেঘে ঘর্ষণের জি, মেঘে কারণে মেঘে হয়। ঘর্ষণ, ঘর্ষণ না তো সংঘর্ষ। জি সংঘর্ষ। স্যার। ঘর্ষণ তো আলতো আলতো বিষয়, আর সংঘর্ষ মানে কি জোরে বিষয়। জি স্যার, জি স্যার। তাহলে সংঘর্ষ। একজন স্যার স্যার বললেন, আমি তো একটা বাকি স্যারেরা আম- কিন্তু। স্যার আমি একটা বিষয় শেয়ার করতাম স্যার। জি বলুন, জি ম্যাডাম, কি বিষয়? মানে স্যার আপনি বলছেন যে পূর্বজ্ঞান যাচা হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে তাদের ওই বেলা জানা, কিন্তু আমি যতদূর মনে করেন মানে আমার বোঝার ভুল হতে পারে স্যার, যে জানি যে পূর্বজ্ঞান যাচা হচ্ছে আমি হচ্ছে পূর্বে দিনে যা পড়াইছি সেই বিষয়ের আলোকে ওদের ওটা স্মরণ করিয়ে দেওয়া আর কি। তার আর আর হচ্ছে যে আপনার আর যেটা বলছেন বর্জ্যপাতের ওইটা হচ্ছে মনে করেন আমি যে বিষয়বস্তুটা পড়াবো, কোন বিষয়বস্তুটা পড়াবো, আমি ওইটা যে কোনো একটা আহ ছবি কিংবা কোনো গল্প বা কিংবা কোনো অভিনয়ের মাধ্যমে করার পরে বলবো যে এটা কি হতে পারে, তখন হয়তো ওরা আন্দাজ করে এটা বলবে, ওরা ব্রেনস্টর্মিং করে চিন্তা ভাবনা করে যে ম্যাম বা স্যার এটা হতে পারে ওইটা হতে পারে, দেখা গেলো ওর ভিতর থেকে ওই বিষয়বস্তুটা উঠে আসবে। স্যার এরকম কিছু। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আপনার শেয়ারের জন্য ধন্যবাদ। আমরা এখন তো দ্বিতীয় বিষয়টা ঠিকই আছে, অর্থাৎ এই বিষয়টা নিয়ে বলছিলাম আর কি। তো এখানে মূলত ব্রেন স্টর্মিং, অর্থাৎ শিক্ষার্থী এই যে যেটা বলছেন যে আপনি ছবি দেখার জিজ্ঞাসা করবেন, এইটাই কিন্তু ব্রেন স্টর্মিং, অর্থাৎ ছোট ছোট কিছু প্রশ্ন করবেন আপনার আজকে পাঠ সংশ্লিষ্ট বিষয়ে, ছোট ছোট প্রশ্ন করব। তো এটাই ব্রেন স্টর্মিং, এটাই পূর্বজ্ঞান যাচাই, এটার মাধ্যমে পাঠ নামাতে হয়। এখন স্যার আমরা এই সিদ্ধান্ত আসি যে আসলে পূর্বজ্ঞান যাচাই বলতে আমরা কোন জ্ঞান বুঝবো, আজকের পাঠ সংশ্লিষ্ট জ্ঞান নাকি পূর্বের পাঠের জ্ঞান? একটু শেয়ার করবেন স্যার, আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, বা কে কি জানেন। জি স্যার স্যার ওইটা। আমি তো ওইটাই জানি স্যার। যে স্যার আগে কিছু বলবেন? আসলে আমরা বলি একটু আমাদের কনফিউশনটা দূর করি। আসলে জি স্যার, এটা আজকে যে পাঠটা আমি পড়াবো এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা, অথবা পূর্বে যে পাঠটা আমি পড়াইছি ওইটাও হতে পারে। এখন বছরের শুরুতে, এখন তো পূর্বে তো কোনো ক্লাসই হয় না। আসলে একটু বলে রাখি আর কি, আসলে পূর্বজ্ঞান যাচাই বলতে আমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থী কতটুকু জানে, জি স্যার, এইটাই। এটা হচ্ছে পূর্বজ্ঞান যাচাই। এখন পূর্বজ্ঞান যাচাইটা কেন দরকার, কি জন্য দরকার? আপনি একটা 5 তলা বিল্ডিং তৈরি করবেন, দেখা গেল যে আপনার আগে কেউ 2 তলা 3 তলা পর্যন্ত গেছে গেছে, কারণ আপনি যদি আবার সেই শুরু থেকে শুরু করেন তাহলে তো আপনার সময় শ্রম অর্থ সবকিছু ব্যয় হবে। তাহলে পূর্বজ্ঞান যাচাইটা আমরা কি জন্য করব, যে আসলে আমার শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে কোথায় অবস্থান করতেছে, তাদের জি জানা স্যার, কতটুকু, সেটা আপনি আগে মেজারমেন্ট করবেন, জানবেন। জানার জি পরে জি ঠিক এরপর থেকে আপনি আপনার আলোচনাটা শুরু করবেন। জি। স্যার কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার, আজকের পাঠ থেকে স্যার। কি আজকের পাঠের সংশ্লিষ্ট, অর্থাৎ পূর্বর পাঠ না, পূর্ব পাঠে সেটা বাড়ির কাজ থাকবে, এগুলোই যথেষ্ট, বা আহ, পূর্বে তো মূল্যায়ন ছিল সেখানে যথেষ্ট। আর পূর্বগান বলতে এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়ে জি, শিক্ষার্থী কতটুকু জানেন, এই বিষয়ে একটু এটা ধারণা দেওয়া নেওয়া। স্যার। জি জি। ধারণা নিলে সুবিধা হবে কি, আপনি যদি জানতে পারেন, দেখা গেল যে আপনি শিক্ষার্থীরা বাক্য গঠন করতে পারে, আপনি যা তাদেরকে ক খ গ ঘ পড়ানো শুরু করলেন, তাহলে কি এটা কাজে দিবে? না জি না স্যার। স্যার।
তাহলে আপনি আগে জানবেন যে আসলে শিক্ষার্থীরা আমাদের এই পাঠ সংস্কৃত বিষয়ে ঠিক কোথায় অবস্থান করতেছে, কতটুকু পর্যন্ত তাদের জানা আছে। জানার পরে তখন আপনারা কি করবেন, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড আছে, জানার পরে আপনি তারপর থেকে শুরু করবেন। ম্যাডাম ডালিয়া ম্যাডাম আর কিছু বলবেন? অর্থাৎ এটা হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্ট বা না স্যার, ঠিক আছে স্যার, ওই আপনি যেটা বলছেন ওটাই ঠিক স্যার। না, যদি আসলে এটাই হচ্ছে আমাদের অর্থাৎ পূর্বজ্ঞান বলতে আমরা এটাই বুঝি, তাই ওই না? মানে স্যার কথা হচ্ছে ওইটাই, মানে মনে করেন পূর্বজ্ঞান যাচাই বলতে হচ্ছে আপনি যে পাঠটা আমি পড়াইছি গতদিনে বা পড়াচ্ছি বা পড়াবো, ওইটা সম্পর্কে কিছু আলোচনা বা কিছু প্রশ্ন জিজ্ঞেস বা কোনো ঘটনার মাধ্যমে না প্রকাশ ম্যাডাম, করা। এখানে কিন্তু গতদিন আসলে কিন্তু আবার একটা ভেজাল ভেজা যাবে। গতদিন এখন বছরের হ্যাঁ, প্রথম ম্যাডাম ক্লাস, বাসে গেছে তো বাসে। আজকে বছরের প্রথম ক্লাস, এর আগে এই বিষয়ে ক্লাসই হয়নি। জি স্যার, সেক্ষেত্রে আজকে আপনি যেটা কি পড়বো বলবেন? সেক্ষেত্রে তো পূর্বজ্ঞান যাচাই তো আসবে না স্যার, সেই জায়গায় তো ব্রেন স্ট্রমিং, নতুন একটা বিষয় যখন আমি পড়াতে যাব তখন তো আমি ব্রেন স্ট্রমিং এর মাধ্যমে ওই বিষয়বস্তুটা তুলে ধরবো। যে ম্যাডাম আমি বলি আসলে আপনি যেটাই বলেন আসলে পূর্বজ্ঞান বলতে এখন এইটা বলেন যে আজকের পাঠ সংশ্লিষ্ট নাকি গত দিনের পাঠ সংশ্লিষ্ট? না, আজকে স্যার। জি জি, এটা আর কি, অর্থাৎ আমরা বলি আর কি স্যার, এটা আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয়। হুম। অর্থাৎ হ্যাঁ, আজকের পাঠ সংশ্লিষ্ট বিষয় শিক্ষার্থীরা কতটুকু জানে, কোন পর্যায়ে অবস্থান করতেছে, এটা জানাই মূলত পূর্বজ্ঞান। হ্যাঁ, পূর্বজ্ঞান যাচাই। তারপরে ওইটার জি ধারণা নেওয়ার পর থেকে আমরা আর কি পাঠদান শুরু করব জি 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 পরবর্তী। জি। শিরোনাম বিষয় দেয়া। জিজ্ঞাসা করবো, এখানে কিন্তু কয়েকটা বিষয় এটা রয়েছে, পূর্বজ্ঞান যাচাই, আবার ব্রেন স্টর্মিং। অনেক কিন্তু বলা থাকে যে ব্রেন স্টর্মের মাধ্যমে পূর্বজ্ঞান যাচাই করবো। তো ব্রেন জি স্যার। স্টর্মিং জিনিসটা কি? শিক্ষার্থীদেরকে ছোট ছোট প্রশ্ন করবো। এখানে দেখেন কিন্তু কি আছে, এই যে নিম্নরূপ প্রশ্ন করব, তাই না? জি এই স্যার। প্রশ্ন করব, যে এই প্রশ্ন করাটাই হচ্ছে কি ব্রেন স্টর্মিং। যেভাবে আমি আপনাকে ছোট একটা প্রশ্ন করছি, তো প্রশ্ন করলে কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু এটা নিয়ে কিন্তু 1 মিনিট হলেও চিন্তা, বা 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড হলে কিন্তু চিন্তা ভাবনা করতেছেন যে আসলে তো এই বিষয়টা কিভাবে হয়। তো এটা আপনি জানেন বা না জানেন, তো এই যে আপনি চিন্তা ভাবনা করতেছেন, আপনার মস্তিষ্কের সেলগুলো কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু করছে, কাজ করতেছে। তো এইটাই মূলত পূর্বজ্ঞানের উদ্দেশ্য, অর্থাৎ আমাদের মস্তিষ্কের সেলগুলোকে অ্যাক্টিভ করা। তো এখানে দেখেন যে নিম্ন প্রশ্ন যে শহীদ বিষয়বস্তু কি, মুক্তিযুদ্ধ কখন সংঘটিত হয়েছিল। তো এখানে শিক্ষার্থীরা যে পারবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু জিজ্ঞাসা করলে পারে শিক্ষার্থীরা তখন এই বিষয়গুলোকে জানার প্রতি আগ্রহী হবে। তারা একটু খোঁজার চেষ্টা করবে আসলে তো এখানে ছবিতে কি বলছে, তারা একটু নিজেরা চিন্তা ভাবনা করবে, তাদের তাদের মস্তিষ্কটা কি হবে, অ্যাক্টিভ হবে। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ কখন সংঘটিত হয়েছিল প্রসঙ্গে অবতারণা করে পাঠের শিরোনাম শহীদ স্মরণে চকগড়ে লিখে দেবো, অর্থাৎ এইভাবে পাঠ ঘোষণা। তাহলে এখানে কিন্তু পূর্বজ্ঞান যাচাই, ব্রেন স্টর্মিং, পাঠ ঘোষণা সবগুলো কিন্তু এই অল্প একটু সময়ের ভিতরে কিন্তু এই সব বিষয়গুলো কাজগুলো করতেছে। জি স্যার। শিক্ষার্থীরা এখানে কি করবে, শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেবে এবং পাঠ শিরোনাম নিজ নিজ খাতায় তুলে নেবে। তাহলে এখানে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সাল, বা এইভাবে লিখে নিবে আর কি। আর যেই উপকরণ সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের ছবি, চকবোর্ড, এটা হচ্ছে উপকরণ। এই পাশের দ্বারা উপকরণ। তো স্যাররা এই পর্যন্ত গেল হচ্ছে, অর্থাৎ পাঠ ঘোষণা, শিক্ষণফল বা যেগুলো আছে আর কি, এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের প্রস্তুতি অংশ। শ্রেণীকক্ষে ঢোকার আগ থেকে শুরু হয়েছে প্রস্তুতি, এবং এই পাঠ শিরোনাম ঘোষণা করা দেওয়ার পর থেকে কি শেষ হয়ে গেল স্যাররা, আমাদের প্রস্তুতি অংশ শেষ হয়ে গেল। এখন আমরা আসবো উপস্থাপন অংশে। এই উপস্থাপন অংশে সবচেয়ে বেশি কাজ হয়ে থাকে, এবং এইখানে শিক্ষক যে প্রস্তুতি নিয়েছেন ওনার প্রস্তুতির আলোকে এই বিষয়টাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। তাহলে দেখেন উপস্থাপন প্রথমে কি কবি পরিচিতি, এখানে 3 মিনিট কবির তাহলে তার বিস্তারিত দিবে, এবং শিক্ষার্থীরা কি করবে, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়ে সংশ্লিষ্ট তথ্য উদ্ধার করবে এবং প্রয়োজনীয় অংশটুকু নিজ নিজ খাতায় তুলে নিবে। উপকরণ আছে পাঠ্য বই, চকবোর্ড। এরপর হচ্ছে আদর্শ পাঠ, আল কিরাআতু আন নামুযাজিয়্যা, মডেল বা নমুনা পাঠ যেটাকে বলতেছি। কবিতাটির নির্বাচিত অংশ আদর্শমান বিবেচনা করে আবৃত্তি করব। তো শিক্ষার্থীরা আগে থেকে তো জানে না যে এটা উচ্চারণটা কি হবে, আবৃত্তিটা কেমন হবে। তাহলে শিক্ষক কি করবেন, প্রথমে নিজের বিষয়টাকে আবৃত্তি করে উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা আবৃত্তি করা মনোযোগ দিয়ে শুনবে, অর্থাৎ প্রথমে বিষয়টাকে শুনবে। এবং উপকরণটা কি হবে, পাঠ্য বই।
তাহলে প্রথমে কি হবে, পাঠ উপস্থাপন। তাহলে কবি পরিচিতি এখানে গেল, এবং সেই সাথে এই কবিতা, যেহেতু কবিতা বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কবিতাটাকে শিক্ষক নিজের মতো করে সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করবেন। তাহলে উপস্থাপনের আবার দুইটা অংশ, একটা হচ্ছে যে শিক্ষক উপস্থাপন করবেন, এরপর হচ্ছে অ্যাক্টিভিটিস। উপস্থাপন করার পরে বিভিন্ন কাজগুলো দিবেন, একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ, যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো হচ্ছে কি শিক্ষক উপস্থাপন শেষে এই কাজগুলোতে দিবেন। এবং এগুলো কিন্তু আমরা বারবার বলে আসতেছি যে আমাদের এই পাঠ পরিকল্পনাটা যে পদ্ধতিতে সাজানো আছে সেটা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি, পার্টিসিপেটরি মেথড, আর তরিকত আল ইশতিরাকি। এখানে কিন্তু অংশগ্রহণমূলক পদ্ধতিতে শিক্ষার্থীরা এই সকল অ্যাক্টিভিটিসে নিজেরা অংশগ্রহণ করবে এবং লার্নিং বাই ডুইং, নিজেরা কাজ করার মাধ্যমে এই বিষয়গুলো তারা শিখবে। তাহলে আদর্শ পাঠ কে করবেন? শিক্ষক নিজে করবেন। এরপর হচ্ছে স্বরপাঠ উচ্চারণ, শিক্ষার্থীদের স্বরপাঠ পরিচালনা, অর্থাৎ শিক্ষার্থীকে প্রত্যেকে বলবো যে তোমরা নিজে নিজে সবাই একবার করে পাঠ করো। শিক্ষার্থীরা নির্দেশ অনুযায়ী স্বরপাঠ করবে, পাঠ্য বই শিক্ষার্থী এখানে হচ্ছে উপকরণ। এরপর হচ্ছে সংশোধন, এটা কিন্তু উপস্থাপনের ভিতরে চলতেছে। শিক্ষার্থীদের পাঠের ত্রুটিগুলো শনাক্ত করে ফলাবর্তন দেব। শিক্ষার্থীরা আচ্ছা দাঁড়িয়ে এটা কি, আচ্ছা আচ্ছা বলি, সরব পাঠ ও উচ্চারণ সংশোধন। আজ আমি একটু মিস্টেক হয়ে গেছিল, অর্থাৎ কিছু অংশ এই পৃষ্ঠায়, কিছু অংশ ওই পৃষ্ঠায়, এর জন্য ভুল হয়ে গেছিল। তাহলে শিক্ষার্থীরা সরপাঠ পরিচালনা করব, শিক্ষার্থীদের পাঠের ত্রুটিগুলো শনাক্ত করে ফলাবর্তন। ফলাবর্তনটা জটিল শব্দ, বাংলা আসলে এটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক শব্দের সাথে আমরা খুবই পরিচিত, বা যেটাকে আমরা মুলাহেজা বলি, ইংরেজিতে বলি, সরি আরবিতে বলি মুলাহেজা, সেটাই হচ্ছে ইংরেজিতে ফিডব্যাক। তো মুলাহেজা এবং ফিডব্যাকটাই আমাদের কাছে সহজ মনে হয়, আসলে বাংলাটি কঠিন মনে হয়, ফলাবর্তন। তো শিক্ষার্থীরা নির্দেশ অনুযায়ী সরপাঠ করবে এবং চিহ্নিত ত্রুটিগুলো সংশোধন করে নেবে। তাহলে পাঠ্য বই, শিক্ষার্থীর নোটবুক, এটা হচ্ছে উপকরণ। এরপর উপস্থাপনা অংশে আছি আমরা, এখন হচ্ছে অ্যাক্টিভিটিস, শব্দার্থ ও বাক্য গঠন। কর্মপত্র 1 অনুযায়ী শিক্ষার্থীদের কাজ করার নির্দেশ দেব। কর্মপত্রের এক একটি অংশ ধরে শিক্ষার্থীদের দিয়ে উপস্থাপন করব ও নিজে ফলাবর্তন দেব। কর্মপত্র কি, অর্থাৎ শিক্ষার্থীরা কি কাজ করবে সেটা আগে থেকে আমরা রেডি করে রাখবো। এটা ছাড়া এখানে কিন্তু এক একটা সাবজেক্টের ক্ষেত্রে একরকম হতে পারে, ভিন্নতা থাকতে পারে, এটা যেহেতু বাংলাতে করা আছে আমরা এইভাবে বিষয়টা বলতেছি। এখানে কি স্যার বলছে উপকরণ কর্মপত্র 1, এই কর্মপত্র 1টা কোথায় পাবেন, এটা কিন্তু আগে থেকে আপনাকে রেডি করতে হবে, যে এখান থেকে কোন কোন নতুন শব্দগুলো আছে সেই নতুন শব্দগুলো তাদেরকে কাজ দিতে হবে। তাহলে আমরা এখানে কি আছে যে শব্দার্থ ও বাক্য গঠন। তাহলে কর্মপত্র 1 অনুযায়ী শিক্ষার্থীদের কাজ করার নির্দেশ দেবো। তাহলে কর্মপত্র 1-এ আপনি কি করছেন, যে নতুন নতুন কি শব্দ আছে, কঠিন কি শব্দ আছে, সেই শব্দগুলো নিয়ে একটা চার্ট বা একটা কর্মপত্র তৈরি করবেন। এরপর এই অনুযায়ী তাদেরকে কাজ দিবেন, যে এগুলো নতুন শব্দগুলো বের করো বা এরকম কাজ দিবেন। কর্মপত্রের এক একটি অংশ ধরে শিক্ষার্থীদের দিয়ে উপস্থাপন করাবো ও নিজে ফলাবর্তন দেব। এখানে শিক্ষার্থীরা কি করবে, কবিতাতে নির্দিষ্ট অংশ পড়ে কর্মপত্র অনুযায়ী কাজ করবে জোড়ায় জোড়ায়। তাহলে প্রথম কিন্তু গেছিল স্যার একক কাজ, অর্থাৎ এখানে কি ছিল, সরব পাঠ ও উচ্চারণ, এটা ছিল একক কাজ। এখন কিন্তু আসলো জোড়ায় কাজ। জোড়ায় তৈরিকৃত কাজ শ্রেণীতে উপস্থাপন করবে ও শিক্ষকের সাথে ফলাবর্তন সাথে মিলিয়ে নেবে। এরপর হচ্ছে পাঠ বিশ্লেষণ। এখনো কিন্তু আমরা উপস্থাপন অংশে আছি, এখন কিন্তু চলে আসবে হচ্ছে দলীয় কাজ। একক কাজ, জোড়ায় কাজ, এখন হচ্ছে দলীয় কাজ। সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে পুরো বিষয়বস্তু 4-5 মিনিট সময় ধরে শ্রেণীতে উপস্থাপন করব। কবিতার নির্বাচিত অংশ মনোযোগ দিয়ে পড়ে কর্মপত্র 2 অনুযায়ী কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে নির্দেশ দেবো এবং দলীয় উপস্থাপন করতে বলবো। পরে ফলাবর্তন দেবো। সম্ভাব্য প্রশ্ন, কর্মপত্র অনুযায়ী শহীদ স্মরণে কবিতাটিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা বলার কারণ কি। তাহলে এটা কিন্তু প্রশ্ন কর্মপত্র অনুযায়ী, অর্থাৎ কর্মপত্রে এগুলো আপনার আগে থেকে উল্লেখ করবেন। তাহলে শহীদ স্মরণে কবিতাটিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা বলার কারণটা কি, এটা কি করবে, এটার উপর কাজ করবে শিক্ষার্থীরা। অর্থাৎ কি কি প্রশ্ন করবেন, কি কি দলীয় কাজ দিবেন, কি কি একক কাজ দিবেন, জোড়ায় কাজ দিবেন, সেগুলো আমরা আগে থেকে কি করব, রেডি করে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে।
কবিতায় আর কি কি লিখবো, কবিতায় আর কি লিখবো, কবির এই দ্বিধান্বিত প্রশ্নের তাৎপর্য কি। আর এই কবিতায় একটা আছে যে কবিতায় আর কি লিখবো, যখন হৃদয়ের রক্ত দিয়ে লিখেছি একটি নাম বাংলাদেশ। পুরোটা মনে নেই, হালকা হালকা মনে আছে। তো এখানে কবিতায় একটা লাইন আছে যে কবিতায় আর কি লিখবো, এর দ্বারা কি বোঝানো হয়েছে, এটা তাৎপর্য কি। অর্থাৎ এই সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে। আর শিক্ষার্থীরা কি করবে, কর্মপত্র 2 অনুযায়ী শিক্ষার্থীরা কাজ করবে এবং দলনেতা উপস্থাপন করবে, পরে শিক্ষকের ফলাবর্তনের সাথে মিলে নিবে। তো এখানে কিন্তু আমাদের গ্রুপ, অর্থাৎ আমরা ছোট ছোট 5 থেকে 7 জনের গ্রুপ করব। গ্রুপ করে যদি পার্ট যদি অল্প হয় তাহলে প্রত্যেক গ্রুপে একই কাজ করবে, আর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, প্রত্যেক গ্রুপের কাজ ভিন্ন ভিন্ন হবে। এবং তাদের কাজ শেষে প্রত্যেক দল থেকে একজন দল নেতা বিষয়টাকে উপস্থাপন করবে। এবং আমরা জানি যেখানে আরো অনেক কথাগুলো আছে, পোস্টার পেপার লিখবে, সেই পোস্টার পেপারটা উপস্থাপন করবে, এখানে রাখবে। এখন স্যাররা এরপর আসে হচ্ছে মূল্যায়ন অংশ। এখানে প্রয়োগ বলা আছে, অর্থাৎ এক থেকে একভাবে লেখা আছে, তো এটা হচ্ছে মূল্যায়ন অংশ। শ্রেণীর কাজ, শিক্ষার্থীদের অধীত জ্ঞান যাচাই করার জন্য নিম্ন বর্ণিত প্রশ্ন করব। তাহলে আমরা হচ্ছে 3টা অংশ, প্রস্তুতি, উপস্থাপন, তো আমাদের উপস্থাপন অংশ শেষ হয়ে গেল। তাহলে উপস্থাপন অংশে আমরা মোটা দাগে 2 ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিক্ষক নিজে উপস্থাপন করবেন, আর দ্বিতীয় অংশে শিক্ষক কি করবেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস দিবেন। এই অ্যাক্টিভিটিস বলতে একক কাজ থাকবে, জোড়ায় কাজ থাকবে, দলীয় কাজ থাকবে। এর মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে আমাদের উপস্থাপন অংশ। এখন আমরা চলে আসবো স্যাররা মূল্যায়ন। এখানে প্রয়োগ বলা আছে, অর্থাৎ এটা অনেক আগেকার বই, সেখানে প্রয়োগ ছিল। শ্রেণীর কাজ 4 মিনিট। শিক্ষার্থীদের অধীত জ্ঞান যাচাই করার জন্য নিম্নলিখিত বর্ণিত প্রশ্ন করব। শিক্ষার্থীরা আজকে যে আমরা উপস্থাপন করছি এবং শিক্ষার্থীরা নিজেরা যে চেষ্টা করছে, তারা অ্যাক্টিভিটিতে অংশ করছে, এর দ্বারা শিক্ষার্থীরা কতটুকু শিখছে, কি কি শিখছে, সেগুলো আমরা কি করব, ছোট ছোট কিছু মৌখিক প্রশ্নের মাধ্যমে তাদেরকে এটা যাচাই করব। সেই প্রশ্নগুলো আপনারা কি করবেন, আগে থেকে লিখে নিয়ে আসবেন। যেমন এখানে কিছু আছে যে কবি বুকের রক্তে কি লিখেছেন। অর্থাৎ এখানে 4-5টা প্রশ্ন দেখতে পাচ্ছি, 5-6টা প্রশ্ন। তো এইভাবে আমরা প্রশ্নগুলো রেডি করব যে শিক্ষার্থী আজকে পাঠ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু জানছে সেটা জানার জন্য। আর শিক্ষার্থীরা কি করবে, উত্তর দেবে। সেক্ষেত্রে এখানে কিন্তু কি করা আছে, যে আসলে সঠিক উত্তরটা এখানে পাশে লিখে রাখা হয়েছে, যেহেতু যেন শিক্ষক সহজেই সেই সঠিক উত্তরটা অনেক সময় খুঁজে পায়। আর এখানে উপকরণ কি, আগে থেকেই পোস্টার পেপারে লিখে আনা প্রশ্ন। অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু আমরা আগে থেকে একটু নিজেরা চেষ্টা করে প্রশ্নগুলো আগে থেকে লিখে নিয়ে আসবো, এবং প্রশ্নের উত্তরটা লিখে রাখবো, যাতে যাতে করে আমরা সহজ, অতি অল্প সময়ে যে সঠিক উত্তরটা আমরা দিতে পারি। এরপর হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজে আপনি কি দেবেন, এটা কিন্তু কি করবেন, আগে থেকেই রেডি করে নিয়ে আসবেন। কবিতা বর্ণিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিবরণ লিখে আনতে আনতে দেবো। তো এখানে আপনি যে বিষয়ে পাঠ নেবেন সেই পাঠ সংশ্লিষ্ট বিষয়ে একটা বাড়ির কাজ দিবেন। শিক্ষার্থীরা বাড়ির কাজ নিজ নিজ খাতায় লিখে নেবে। তারা খাতায় লিখে নেবে যে আজ এই বিষয়ে কি বাড়ির কাজ থাকবে। এক্ষেত্রে উপকার হচ্ছে চকবোর্ড। এরপর হচ্ছে সমাপ্তি ঘোষণা। চকবোর্ড পরিষ্কার করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণীকক্ষ ত্যাগ করব। শিক্ষার্থীরা যথাযথভাবে সাড়া প্রদান করবে, অর্থাৎ সালাম বিনিময় করে। আমরা যেহেতু মাদ্রাসা, আমাদের শুরুটা হবে সালাম দিয়ে, শেষটা হবে সালাম দিয়ে। সালাম দিয়ে পাঠ সমাপ্তি ঘোষণা করে। এবং চকবোর্ড, আসলে চকবোর্ড বলছে ব্ল্যাকবোর্ড, আসলে পরিভাষাগত কিছু ভিন্নতা আছে। তো ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে সালাম বিনিময় করে পাঠ সমাপ্ত করে শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাবেন, এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান জানিয়ে তাকে বিদায় জানাবেন। তো এই ছিল স্যার আমাদের ওভারঅল একটা আহ, ধারণা, অর্থাৎ পাঠ পরিকল্পনা। তো এইটা আরো বিভিন্ন ভাবে আছে। তো আমি আরবি থেকে বাংলাতে আনার চেষ্টা করছি, কারণ যেহেতু এখানে অনেক ধরনের শিক্ষকই যুক্ত আছে। সব সাবজেক্ট একরকম হবে না। যে আমরা বলি এই জন্যই আসলে শুধু পরিবর্তন আসবে কোথায়, এই উপস্থাপন অংশে। আপনারা দেখবেন যে প্রস্তুতি এবং মূল্যায়নে একই থাকবে, কিন্তু উপস্থাপন অংশে এক একটাতে গিয়ে এক এক রকম হবে। এখন সেটা হচ্ছে যে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত, তো সেখানে তো আর এই বিষয়গুলো থাকবে না। তো মেইন ফরম্যাট কিন্তু সেম।
স্যার কি বুঝতে পারছি? আপনার ফরম্যাট একই থাকবে, জি কিন্তু কোনো কোনো জায়গায় পরিবর্তন আসবে। স্যার জি বিশ্লেষণটা ভিন্ন একটু। একটু কি বলবেন যে আপনাদের কোনো জানা বা জিজ্ঞাসা কোনো প্রশ্ন? স্যার, খুব সুন্দর ক্লাস হয়েছে স্যার। স্যার প্রতিদিন স্যার আপনার ক্লাস দেন? না, প্রতিদিন তো সম্ভব না, আসলে বিভিন্ন ব্যস্ত থাকি, সপ্তাহে একদিন আর কি। প্রতি আচ্ছা মঙ্গলবারে স্যার, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। আমাদেরকে স্যার একটু বললে আমরা এরকম ইনশাল্লাহ যোগ হব। আর এই যে স্যার সবাই হবে। জি, আল্লাহ অসংখ্য হাফেজ। ধন্যবাদ। যে আমরা যে আলোচনা করছি এখান থেকে আর কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকলে একটু জিজ্ঞাসা করতে পারবেন। এটা অনুসরণ করে স্যার ক্লাসে দিলে ইনশাল্লাহ আমাদের খুব উপকার হবে এই জি, প্রত্যাশা অসংখ্য রাখি। ধন্যবাদ। আমরা মনে হয় মোটামুটি একটু হলে বুঝতে পারছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় পুরো কোনো কোনো প্রশ্ন হচ্ছে না। তো আমরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সাড়া দিয়েছেন, আমার এই ক্লাসে যুক্ত হয়েছেন। আপনারা যুক্ত আছেন বলেই এটা আমি কন্টিনিউ করতে পারছি। তো একা একা তো আর বক বক করা যায় না, আপনারা যুক্ত আছেন, রেসপন্স করতেছেন দেখেই আমি সেটা কন্টিনিউ করতে পারতেছি। এই জন্য স্যার জি আপনাদের জি ধন্যবাদ। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর আপনাদেরকে আপনাকেও ধন্যবাদ যে যদি কোনো কিছু অভিজ্ঞতা বা কোনো কিছু বলার থাকে শেয়ার করতে পারেন। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম স্যার। জি, বলুন ম্যাডাম। স্যার ওই যে আইসিটি যে ম্যানুয়ালটা প্রথম ব্যাচে তো হয়েছিল না, পরে কি ওটা হয়েছে স্যার? ম্যানুয়াল, আইসিটি ম্যানুয়াল, জি এখন যে আসছে, জি স্যার। এখনো আসে তো নাই, সামনে ওইটা, সামনে আসবে সব। হ্যাঁ স্যার। আইসিটি ম্যানুয়ালের কথা বলছেন ম্যাডাম? জি স্যার। জি স্যার। এটা এই অর্থ বছর থেকে আসবে আর কি, গতবার ছিল না, অর্থাৎ গতবার পর্যন্ত আমাদের কিছু ছিল না, এইবার থেকে আসবে। ও, স্যার এবার আসলে কি আমরা পাবো স্যার? এইটা আসলে আমাদের তো সরকারি জিনিস, সরকারি জিনিস তো আসলে দেওয়ার কোনো বিধান নাই, তবে চাইলে আমরা পিডিএফ করে সেটা আপনাদেরকে সরবরাহ করতে পারি। জি স্যার। স্যার আর জি স্যার, ঠিক আছে স্যার। যে আর কোনো জিজ্ঞাসা কোনো পরামর্শ থাকলে পারে, যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। বলতে চাইছিলাম আরবের উপর কোনো ক্লাস নেবেন কিনা স্যার? জি, বুঝি নাই স্যার। আরবের উপর স্যার কোনো ক্লাস নেবেন কিনা স্যার? জি জি, ইনশাল্লাহ। এখন হচ্ছে স্যার হচ্ছে জেনারেল বিষয়, অর্থাৎ মূলত পেডাগজি সম্পর্কিত যে সকল বিষয় যেটা সকল শিক্ষকের জন্য প্রয়োজন, সেই সকল বিষয়গুলো নেওয়ার পর ধীরে ধীরে আমরা স্পেসিফিক ভাবে ঢুকবো ইনশাআল্লাহ। স্যার এই গ্রুপে এইভাবে দিয়ে দিলে ইনশাল্লাহ জি, ইনশাআল্লাহ। যে বুঝতে আমাদের পারবো। ক্লাসটা হবে, শেষে ক্লাসটা রেকর্ড করা আছে, এই রেকর্ডটা ক্লাস শেষে আমি আমার ফেসবুকে পোস্ট করব এবং আমার ইউটিউবে পোস্ট করব, লিঙ্কটা থেকে যাবে আর কি। চাইলেও আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে যারা হয়তো যুক্ত হতে পারে নাই সময় ব্যস্ততার কারণে, তারা যেন এখান থেকে হয়তো কিছুটা হলেও যদি হয়তো বা উপকৃত হতে পারবেন বলে আশা রাখি। জি স্যার। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।